হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে বায়ুমণ্ডল অধ্যায়ের অনুশীলনের পার্ট 2 এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে 6 দাগের প্রশ্ন দেখো, যার মান 2। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, শৈবাল সাগর কি? এর উত্তর লিখবে আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমে উষ্ণ উপসাগরীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত এবং ক্যানারি স্রোত মিলিত হয়ে বিস্তৃত এলাকা জুড়ে একটি ঘূর্ণ স্রোত বা জলাবর্তের সৃষ্টি করে। এই বিশাল জলাবর্তের মাঝখানে কোনো রকম জলপ্রবাহ থাকে না বলে স্রোতবিহীন এই অঞ্চলে নানা রকম শৈবাল বা শ্যাওলা, আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়। এই জন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলে। 2 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। এর উত্তর লিখবে বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা, ঘনত্ব, লবণতা ইত্যাদি তারতম্যের সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে নিয়মিতভাবে ও নির্দিষ্ট পথে সমুদ্র জলের একমুখী প্রবাহ হল সমুদ্র স্রোত। 3 নম্বর প্রশ্ন দেখো, অ্যাপোজি জোয়ার কাকে বলে? এর উত্তর লিখবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক সেই অবস্থা হলো অ্যাপোজি অবস্থান এবং এই সময় পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল কম হওয়ায় জোয়ারের প্রাবল্য কম, যা অ্যাপোজি জোয়ার। এরপরে প্রশ্ন দেখো, বান ডাকা কাকে বলে? এর উত্তর লিখবে ভরা কোটালের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে প্রবল বেগে উল্টো খাতে প্রবেশ করে প্রবল জলোচ্ছ্বাস ঘটায়, একে বান ডাকা বলে। আমাদের রাজ্যের হুগলি ও সুন্দরবনের নদীগুলিতে, ইংল্যান্ডের টেমস, আর্জেন্টিনার লা প্লাটা প্রভৃতি নদীতে বান আসে। বর্ষাকালে বান ডাকা মাঝে মাঝে ভয়ঙ্কর হয়। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, হিমপ্রাচীরের সংজ্ঞা দাও। এর উত্তর লিখবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে উষ্ণ উপসাগরীয় স্রোত জলের রং গাঢ় নীল এবং শীতল লাব্রাডর স্রোত জলের রং গাঢ় সবুজ পাশাপাশি পরস্পর বিপরীতে বয়ে যায়। এদের স্পষ্ট সীমারেখাকে হিমপ্রাচীর বলে। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, হিমশৈল বলতে কী বোঝো? এর উত্তর লিখবে হিমমণ্ডলে মহাদেশীয় হিমবাহের হিমবাহ রেখা সমুদ্র উপকূল। এর উত্তর লিখবে হিমমণ্ডলে মহাদেশীয় হিমবাহের হিমরেখা সমুদ্র উপকূলীয় অংশে হয়, যা বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোতের মাধ্যমে বৃহৎ হিমবাহের প্রান্তভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্র স্রোতের অনুকূলে ভেসে বেড়ায়। উচ্চ অক্ষাংশে সমুদ্রে এই রকম চলমান ও ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। এরপরে প্রশ্ন দেখো, সিজিগি কাকে বলে? এর উত্তর লিখবে নিজেদের কক্ষপথে পরিক্রম করতে করতে যখন চাঁদ, পৃথিবী এবং সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলা হয়। সিজিগি সমান যোগবিন্দু, অর্থাৎ সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলৈখিক অবস্থান হলো সিজিগি। 8 নম্বর প্রশ্ন দেখো, মগ্নজোড়া কোথায় গড়ে ওঠে? এর উত্তর লিখবে আটলান্টিক মহাসাগরের যেখানে উষ্ণ স্রোতের স্পর্শে শীতল স্রোত বাহিত হিমশৈল গলে উঁচু কিন্তু ঢালু ভূমিরূপ গঠন করে, সেখানে মগ্নচড়া বা অগভীর সমুদ্রের সৃষ্টি হয়। মগ্নচড়াগুলি হল সামুদ্রিক মাছ শিকারের আদর্শ জায়গা। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, হিমরেখা কাকে বলে? এর উত্তর লিখবে ভূপৃষ্ঠের উপরে যে কাল্পনিক রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে এবং সেই রেখা নিচে বরফ নামলে তা গলে তরলে পরিণত হয়, সেই কাল্পনিক রেখাকেই বলা হয় হিমরেখা। 10 নম্বর প্রশ্ন দেখো, সামুদ্রিক মগ্নচড়া কাকে বলে? এর উত্তর লিখবে সামুদ্রিক মগ্নচড়া বলতে সমুদ্রের তলদেশে এমন এক ধরনের ভূমিগঠনকে বোঝায় যা জলতলের নিচে অবস্থিত এবং সমুদ্রের পৃষ্ঠ থেকে কিছুটা উঁচু হয়ে থাকে। এই মগ্নচড়াগুলি সাধারণত শিলা, বালি, নুড়ি এবং অন্যান্য শস্য দ্বারা গঠিত হয়ে থাকে। এরপরে 7 দাগের প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন যার মান 3। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন? এর উত্তর লিখবে পূর্ণিমা তিথিতে প্রতিযোগ অবস্থানে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে একই সরলরেখায় থাকে বলে পৃথিবীর যে অংশের সামনে চাঁদ থাকে
সেখানে মুখ্য চান্দ্র জোয়ার এবং সূর্যের গৌণ জোয়ার হয়, এবং তার প্রতিবাদ স্থানে মুখ্য সৌর জোয়ার এবং চাঁদের গৌণ জোয়ার হয়, যা পূর্ণিমার ভরা জোয়ার নামে পরিচিত। আবার অবস্থাতে সংযোগ অবস্থানে চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে এক সরলরেখায় অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে একই সঙ্গে মুখ্য চান্দ্র জোয়ার ও মুখ্য সৌর জোয়ার সংগঠিত হওয়ায় পৃথিবীপৃষ্ঠের সমুদ্রের জলতল অতি মাত্রায় ফুলে ওঠে। তাই পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা জলস্ফীতি মাত্রা অনেক বেশি শক্তিশালী ও তেজি হয়। 2 নম্বর দেখো, টিকা লেখো গৌণ জোয়ার। এর উত্তরে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার হলো চাঁদের বিপরীত দিকে সৃষ্ট জোয়ার। চাঁদের আকর্ষণ পৃথিবীর জলরাশির ওপর জোয়ারের সৃষ্টি করে, আর চাঁদের বিপরীত দিকে কেন্দ্রাতিক বলের প্রভাবে জলরাশি স্ফীত হয়, যা গৌণ জোয়ার নামে পরিচিত। 1 নম্বর পয়েন্টে লিখবে কেন্দ্রাতিক বল। চাঁদ পৃথিবীর জলরাশির ওপর আকর্ষণ করে, কিন্তু এর বিপরীত দিকে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, যা জলকে স্ফীত করে। 2 নম্বর সৃষ্টিকরণ। চাঁদের বিপরীত দিকে কেন্দ্রাতিক বলের প্রভাবে জলরাশি স্ফীত হয়ে গৌণ জোয়ার তৈরি হয়। নেক্সট 3 নম্বর, মুখ্য জোয়ারের সাথে সম্পর্ক। একটি নির্দিষ্ট স্থানে মুখ্য জোয়ারের প্রায় 12 ঘন্টা 26 মিনিট পর গৌণ জোয়ার দেখা যায়, এবং মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পর পুনরায় মুখ্য জোয়ার হয়। 4 পয়েন্ট দিয়ে বিভিন্ন নাম। গৌণ জোয়ারকে পরোক্ষ জোয়ার বা কেন্দ্রাতিক জোয়ার নামেও ডাকা হয়। 5 নম্বর পয়েন্টে লিখবে গৌণ জোয়ারের তাৎপর্য। জোয়ার ভাটা একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গৌণ জোয়ার, যা জলীয় পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই জোয়ার সমুদ্রের জলস্তরের উঠানামা এবং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন ঘটায়। উপসংহার: গৌণ জোয়ার হলো পৃথিবীর জলরাশির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কেন্দ্রাতিক বলের প্রভাবে চাঁদের বিপরীত দিকে সৃষ্টি হয়। এটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং পরিবেশের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। নেক্সট প্রশ্ন দেখো, পার্থক্য ভরা জোয়ার ও মরা জোয়ার। ভরা জোয়ার মরা জোয়ার বলে পার্থক্য বলে লিখবে। ভাগ করবে ভিত্তি, ভরা জোয়ার, মরা জোয়ার। 1 নম্বর বিষয়, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে সৃষ্ট প্রবল জোয়ার। এখানে লিখবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সৃষ্ট মৃদু জোয়ার। চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান। চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, ফলে পৃথিবীর ওপর চাঁদ সূর্যের আকর্ষণ বলও একই সরলরেখায় কাজ করে। এদিকে লিখবে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করে, ফলে পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পর সমকোণে কাজ করে। এরপর পয়েন্ট দেবে প্রভাব। লিখবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল। এদিকে মরা জোয়ারে লিখবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। 4 নম্বর পার্থক্য দেখো, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ। এর উত্তরে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের তুলনা করে পয়েন্ট দেবে। ভাগ করবে ভিত্তি, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত। বিষয়, বায়ুর মাধ্যমে সমুদ্র জল ঘূর্ণায়মান প্রবাহে ওঠানামা করলে তা সমুদ্র তরঙ্গ। এদিকে লিখবে বিশাল অঞ্চল জুড়ে প্রচুর জলরাশি নির্দিষ্ট পথে ও নিয়মিতভাবে একমুখী প্রবাহ ঘটলে তা সমুদ্র স্রোত। উৎপত্তি, বায়ুর শক্তি হলো উৎপত্তির মূল বা একমাত্র শক্তি। এদিকে লিখবে বায়ু, কোরিওলিস বল, লবণতা ও উষ্ণতার তারতম্য হলো উৎপত্তির শক্তি। প্রবাহ অঞ্চল, এটি সমুদ্র জলতলের উপর দিয়ে বয়ে যায়। এদিকে লিখবে পৃষ্ঠ ও গভীর সমুদ্র উভয় অঞ্চল দিয়ে বয়ে যায়। চরিত্র, উপকূল রেখায় প্রায় সমকোণে আঘাত করে। এদিকে লিখবে উপকূল রেখার সঙ্গে প্রায় সমান্তরালে বয়ে যায়। প্রভাব, উপকূলে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এদিকে লিখবে উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 5 নম্বর পার্থক্য দেখো, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত। এর উত্তরে উষ্ণ ও শীতল স্রোতের তুলনা বলে লিখবে ভিত্তি, উষ্ণ স্রোত, শীতল স্রোত বলে ভাগ করবে। লিখবে অঞ্চল, ক্রান্তীয় উপক্রান্তীয় সমুদ্র। এদিকে লিখবে মেরু সমুদ্র। প্রকৃতি, জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলের জলের উষ্ণতা অপেক্ষা বেশি। এদিকে লিখবে জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলের জলের উষ্ণতা অপেক্ষা কম। প্রভাব, সংশ্লিষ্ট অঞ্চলের উষ্ণতা বাড়ায়। এদিকে লিখবে উচ্চ নাতিশীতোষ্ণ অঞ্চলে উপকূলে বরফ জমতে দেয় না। উষ্ণতা কমায়, উষ্ণতা অঞ্চলে উপকূলে কোনো আবহাওয়ার সৃষ্টি করে। এর পরের পার্থক্য দেখো,
জোয়ার ভাটা ও সমুদ্র স্রোত। জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের পার্থক্য বলে পয়েন্ট দেবে। ভাগ করবে ভিত্তি জোয়ার ভাটা সমুদ্র স্রোত বলে। 1 নম্বরের সংজ্ঞা লিখবে, চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে সমুদ্র জলের নির্দিষ্ট সময়ান্তরে উত্থান হলো জোয়ার এবং অবনমন হলো ভাটা। পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল, বায়ুপ্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা ও লবণের তারতম্য প্রভৃতির কারণে সমুদ্র জলের একমুখী প্রবাহ হলো সমুদ্র স্রোত। 2. সময় নির্দিষ্ট সময়ান্তরে ঘটে। এদিকে লিখবে প্রায় সব সময় একই দিকে প্রবাহিত হয়। অঞ্চল সমুদ্রের সব জায়গায় এর প্রভাব পড়ে। এদিকে লিখবে সমুদ্রের নির্দিষ্ট অংশে এর প্রভাব পড়ে। 4 নম্বর পয়েন্ট দেবে প্রভাব। লিখবে জোয়ারের প্রভাবে জাহাজ চলাচলের সুবিধা হয় এবং নদীর নাব্যতা বজায় থাকে। এদিকে লিখবে সমুদ্র স্রোতের ফলে উপকূলের জলবায়ুতে প্রভাব পড়ে, মগ্নচড়ার সৃষ্টি হয় এবং মৎস্য শিকারের সুবিধা হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।